হ্যালো বন্ধুরা, আশা রাখি আপনারা ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিশ্ব সভ্যতা নিয়ে ছোট্ট একটি ক্লাস নেওয়ার জন্য। আসলে বন্ধুরা, বিশ্ব সভ্যতা থেকে আমাদের বিভিন্ন জবে বা অ্যাডমিশন টেস্টে প্রশ্ন কিন্তু হয়ে থাকে, হ্যাঁ। এবং বিশ্ব সভ্যতা আসলে অনেক বড় একটা ব্যাপার, কিন্তু খুব অল্প পরিসরে কিছু তথ্য যদি আমরা একটু মাথায় রাখতে পারি বিশ্ব সভ্যতা নিয়ে, তাহলে কিন্তু আমরা খুব সহজে এই প্রশ্নগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যখন আসবে, আমরা কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর প্রদান করতে পারবো। তো আমি ক্লাসকে দীর্ঘায়িত করব না, আমি এই বিশ্ব সভ্যতার ক্লাস দুটো ভাগে ভাগ করে নিব। আজকে প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সভ্যতা নিয়ে আলোচনা করব, এবং নেক্সটের দিনে আমি আবারও বিশ্ব সভ্যতার গুরুত্বপূর্ণ আরো কিছু অংশ নিয়ে আমি ক্লাস নিব। তো বন্ধুরা, আসুন তাহলে কথা না বাড়িয়ে আমরা প্রথম একটি সভ্যতাতে চলে যেতে চাই বন্ধুরা, মিশরীয় সভ্যতা। প্রথম আমরা যেটা আলোচনা করতে চাই মিশরীয় সভ্যতা। মিশরীয় সভ্যতা বন্ধুরা, মিশরীয় সভ্যতা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভ্যতা। আনুমানিক খ্রিস্টপূর্ব 5000 অব্দের দিকে এই সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। প্রথমে যে বিষয়টা জানতে হবে যে মিশরীয় সভ্যতা এটি গড়ে উঠেছিল নীল নদের তীরে, ঠিক আছে। মিশরীয় সভ্যতা, এটা আমি বলেছি, এটি কিন্তু গড়ে উঠেছিল কোথায় বন্ধুরা? এটি কিন্তু গড়ে উঠেছিল নীল নদের তীরে, ঠিক আছে। তাহলে নীল নদ কেন্দ্রিক একটি সভ্যতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, মিশরীয় সভ্যতা। বন্ধুরা, মিশরীয় সভ্যতার খুবই গুরুত্বপূর্ণ একটি দিক ছিল লিখন পদ্ধতি, ঠিক আছে। মিশরীয়দের একটি লিখন পদ্ধতি ছিল, বা মিশরীয়দের লিখন পদ্ধতিকে মূলত বলা হতো হায়ারোগ্লিফিক, হ্যাঁ, হায়ারোগ্লিফিক, হ্যাঁ। এটি বন্ধুরা মূলত একটি চিত্রভিত্তিক, হ্যাঁ, চিত্রভিত্তিক বর্ণলিপি, হায়ারোগ্লিফিক। মিশরীয়দের লিখন পদ্ধতির নামটা ছিল কিন্তু বন্ধুরা হায়ারোগ্লিফিক। মিশরীয়রা প্যাপিরাস নামক এক ধরনের লেখার সামগ্রী আবিষ্কার করেন, অর্থাৎ নলখাগড়া ধরনের গাছের ছাল বাকড় থেকে এই প্যাপিরাস তৈরি করেছিল, এবং সেই প্যাপিরাসের উপরে কিন্তু সেই প্যাপিরাসের উপরই কিন্তু মূলত কি হয়েছিল, সেই প্যাপিরাসের উপরই মিশরীয়রা কিন্তু কি করতেন, লিখতেন। তাহলে আমরা প্রথমে যেটা দেখেছি যে মিশর কিন্তু নীল নদের দ্বার, অর্থাৎ নীল নদের তীরে গড়ে উঠেছিল বন্ধুরা মিশরীয় সভ্যতা। ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে কিন্তু নীল নদের দান বলে আখ্যায়িত করেছিলেন, হ্যাঁ, অর্থাৎ মিশর নীল নদের দান। মিশরীয়দের লিখন পদ্ধতির নাম আমি বলেছি হায়ারোগ্লিফিক। বন্ধুরা, মিশরীয়রা এই হায়ারোগ্লিফিকটা মূলত প্যাপিরাস নামক এক ধরনের কাগজে তারা কিন্তু হায়ারোগ্লিফিক লিপিবদ্ধ করতেন। বন্ধুরা, এবার আমি যেটা বলতে চাই যে মিশরীয় সভ্যতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল পিরামিড। কি ছিল? পিরামিড। আমরা সবাই মাথায় রাখবো যে প্রাচীন মিশরীয় রাজাদের ফারাও বলা হতো। কি বলা হতো? ফারাও। বন্ধুরা, ফারাও হচ্ছে প্রাচীন মিশরীয় রাজাদের উপাধি। ফারাও অর্থাৎ উচ্চ বংশীয় লোক, হ্যাঁ। প্রাচীন উচ্চ বংশীয় মিশরীয় রাজাদের ফারাও বলা হতো, হ্যাঁ। মিশরীয়দের দেবতা ছিলেন ওসিরিস, অর্থাৎ শস্য এবং নীল নদের দেবতা কে ছিলেন? শস্য এবং নীল নদের দেবতা ছিলেন কিন্তু বন্ধুরা ওসিরিস। মাথায় রাখতে হবে একটি কথা, এই যে শস্য এবং নীল নদের দেবতা ওসিরিস, সেই ওসিরিস তাকে কিন্তু মিশরীয়রা দেবতা মনে করতেন, শস্য এবং নীল নদের দেবতা মানতেন। এই ফারাওদের মৃত্যুর পরে মূলত ওসিরিস কি করতেন? এই ফারাওদের পাপ পুণ্যের বিচার করতেন। এই জন্য মিশরীয়রা কিন্তু মমি তৈরি করেছিলেন, অর্থাৎ মৃতদেহকে সংরক্ষণের জন্য মিশরীয়রা কি তৈরি করতে শিখেছিলেন? মমি তৈরি করতে শিখেছিলেন। এবং এই ফারাওদের মৃতদেহগুলো মমি করে রাখা হতো, কারণ তাদের পাপ পুণ্যের বিচার করবেন কে? দেবতা ওসিরিস। শস্য নীল নদের দেবতা কে? ওসিরিস।
কিন্তু মজার ব্যাপার যে মিশরীয়রা মনে করতো যে মৃত্যুর পরেও তাদের একটা জীবন আছে, আর তাই তো বন্ধুরা ফারাওদের মৃতদেহ মমি দিয়ে সংরক্ষণ করে সে মমির পাশে প্রচুর ধন দৌলত রেখে দেওয়া হতো, কারণ এই মৃতদেহটার পরবর্তী জীবন চলবার জন্য তো ধন সম্পদের প্রয়োজন। কিন্তু চোর কি করতো, সেই ধন সম্পদ চুরি করে নিত। তাহলে চোর যদি ধন সম্পদ চুরি করে নেয়, তাহলে ফারাওরা মৃত্যুর পরে জীবন কিভাবে চলবে? আর তখন বন্ধুরা মিশরীয়রা পিরামিড তৈরি করে বা পিরামিড আবিষ্কার করে, এবং এই মমি করা যে মৃতদেহ, ফারাওদের যে মৃতদেহ, সেই মৃতদেহ ধন সম্পদ দিয়ে এই পিরামিডের মধ্যে আটকে রাখা হতো। ত্রিভুজ আকৃতির একটি পিরামিডের মধ্যে, পাথরের প্রস্তরখণ্ডের মধ্যে আটকে রাখা হতো। সুতরাং পিরামিড কোন সভ্যতার নিদর্শন? আমরা দেখতে পেয়েছি মিশরীয় সভ্যতার নিদর্শন কিন্তু পিরামিড, এবং মিশরের সবচেয়ে বড় পিরামিড কিন্তু ফারাও খুফুর পিরামিড। এটা অনেকবার পরীক্ষাতে এসেছে। মিশরের সবচেয়ে বড় পিরামিড কোনটা? ফারাও খুফুর পিরামিড, এটি সবচেয়ে বড় পিরামিড। তাছাড়া বন্ধুরা একটি বিষয় আমরা মাথায় রাখবো যে 30 দিনে মাস, অর্থাৎ আমরা যে বলবো 30 দিনে মাস গণনা এবং 12 মাসে যে বছর, হ্যাঁ, অর্থাৎ মাস আমরা জানি 30 দিনে কত হয়? মাস, এবং বৎসর হয় কত মাসে? 12 মাসে। এই 30 দিনে মাস গণনা এবং 12 মাসে বৎসর গণনা প্রথম শুরু করেছিল কিন্তু মিশরীয়রা। এটা তারা তাদের চাষাবাদের সুবিধার্থে, হ্যাঁ, তারা কিন্তু এই কাজটা করেছিলেন। তাহলে আমরা প্রথম থেকে দেখলাম যে মিশর কিন্তু নীল নদের তীরে অবস্থিত। মিশরের সভ্যতা নীল নদের তীরে গড়ে উঠেছিল। ইতিহাসের জনক হেরোডোটাস মিশরকে নীল নদের দ্বার বলেছেন। মিশরীয়দের লিখন পদ্ধতিকে আমরা বলেছি হায়ারোগ্লিফিক, এবং আমি বলেছি কিন্তু বন্ধুরা যে মিশরীয়রা কিন্তু প্যাপিরাস নামক এক ধরনের নলখাগড়া জাতীয় গাছের উদ্ভূত অংশ থেকে কিন্তু তৈরি। আমরা বলেছি মিশরের সভ্যতার একটি গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে পিরামিড, এবং মিশরের সবচেয়ে বড় পিরামিড আমি বলেছি ফারাও খুফুর পিরামিড, এবং মিশরীয়দের দেবতাকে বলেছে ওসিরিস, আর ওসিরিস কিন্তু এই ফারাওদের পাপ পুণ্যের বিচার করতেন। তাছাড়া বন্ধুরা 30 দিনে মাস এবং 12 মাসে যে বৎসর, এটা গণনা শুরু করেছিলেন কিন্তু মিশরীয়রা। এবং পৃথিবীর ইতিহাসে প্রথম এক ঈশ্বরের ধারণা দিয়েছিলেন কিন্তু ফারাও ইখনাটন। মিশরীয় সভ্যতার একজন ফারাও, একজন রাজা ফারাও ইখনাটন। ফারাও ইখনাটন কিন্তু প্রথম কি করেছিলেন? প্রথম কিন্তু এক ঈশ্বরের ধারণা পৃথিবীতে প্রচার করেছিলেন। পৃথিবীতে প্রথম এক ঈশ্বরের ধারণা কে প্রচার করেছিলেন? মিশরীয় রাজা, মিশরীয় ফারাও ইখনাটন। তাহলে বন্ধুরা মিশরীয় সভ্যতা থেকে আমরা এই কিছু প্রশ্ন কিন্তু মূলত পেয়ে থাকি, আর সেই প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যে 30 দিনে মাস গণনা এবং 12 মাসে যে বৎসর গণনা, এটা কিন্তু প্রথম মিশরীয়রা করেছিলেন। আমি বলেছি পিরামিড কিন্তু মিশরীয় সভ্যতার নিদর্শন। মিশরের লিখন পদ্ধতি বলেছি হায়ারোগ্লিফিক্স, যেটা প্যাপিরাসে তারা লিখতেন। মিশরের রাজাদের বলা হতো ফারাও অর্থাৎ উচ্চ বংশীয় লোক, এবং এই ফারাওদের মৃতদেহ কি করা হতো? পিরামিডের মধ্যে রাখা হতো। এবং এটাও বলেছে মিশরের সবচেয়ে বড় পিরামিড কিন্তু ফারাও খুফুর পিরামিড। ওকে বন্ধুরা, এবার আমরা দ্বিতীয়ত যেটা চলে যেতে চাই সেটা হলো মেসোপটেমিয়া সভ্যতা। সেকেন্ড আমরা একটি সভ্যতা নিয়ে আলোচনা করতে চাই, সেটি হলো মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা। বন্ধুরা এই যে মেসোপটেমীয় সভ্যতা অর্থাৎ দুই নদীর, মেসোপটেমিয়া শব্দের অর্থটা আসলে কি বন্ধুরা? মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী ভূমি। দুই নদীর মধ্যবর্তী ভূমি, দুই নদীর মধ্যবর্তী ভূমিকে বলা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। তো মেসোপটেমিয়া সভ্যতা, আচ্ছা মানলাম যে দুই নদীর মধ্যবর্তী ভূমি, সেই দুই নদী আসলে কি বন্ধুরা? দজলা ও ফোরাত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দজলা ও ফোরাত এই দুই নদীর মধ্যবর্তী যে ভূমিটা, সেটাকে বলা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। তাহলে দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী
দজলা ও ফোরাত নদীর মধ্যবর্তী যে ভূমি, সেই ভূমিটাকে আমি বলেছি মেসোপটেমিয়া। বন্ধুরা মাথায় রাখতে হবে যে এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীনতম সভ্যতা কিন্তু এই মেসোপটেমীয় সভ্যতা। তাহলে এশিয়ার অত্যন্ত প্রাচীনতম, এশিয়ার অত্যন্ত প্রাচীনতম সভ্যতা আমি বলেছি কোন সভ্যতাকে? এশিয়ার অত্যন্ত প্রাচীনতম সভ্যতা বলেছি আমি মেসোপটেমিয়ার সভ্যতাকে। আর মেসোপটেমিয়ার অর্থ বলেছি দুই নদীর মধ্যবর্তী ভূমি, অর্থাৎ দুই নদী কোনটা? দজলা ও ফোরাত, যে দুই নদীর বর্তমান নাম টাইগ্রিস ও ইউফ্রেটিস। তাহলে দজলা ও ফোরাতের বর্তমান নাম, বর্তমান নাম আমরা দেখলাম কিন্তু বন্ধুরা, বর্তমান নাম দেখলাম টাইগ্রিস ও ইউফ্রেটিস। তাহলে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী ভূমিটাকে বলা হচ্ছে কিন্তু বন্ধুরা মেসোপটেমিয়া সভ্যতা। যে সভ্যতার বর্তমান ইরাক, আজকের ইরাক এবং সিরিয়ার মধ্যবর্তী অংশে গড়ে উঠেছিল কোন সভ্যতা বন্ধুরা? মেসোপটেমিয়া সভ্যতা। এবং আমি বলেছি কিন্তু যে এশিয়ার অন্যতম প্রাচীন একটি সভ্যতা কিন্তু এই মেসোপটেমিয়া সভ্যতা। তাহলে মেসোপটেমিয়ার অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী ভূমি। আর সেই দুই নদী তৎকালীন সময় দজলা ও ফোরাত, যে দুটো নদীকে বর্তমানে টাইগ্রিস ও ইউফ্রেটিস নামে ডাকা হচ্ছে। বন্ধুরা এই মেসোপটেমিয়া সভ্যতার 4টি পর্যায় ছিল। এই মেসোপটেমিয়া সভ্যতার কয়টি পর্যায় ছিল? 4টি পর্যায় ছিল। প্রথম পর্যায় হচ্ছে, তাহলে মেসোপটেমিয়া সভ্যতার পর্যায় কয়টা? 4টি বলেছি। প্রথমটা বন্ধুরা সুমেরীয় সভ্যতা। তাহলে মেসোপটেমিয়া সভ্যতার যদি বলা হয় পর্যায় কয়টা? 4টি। 2 নাম্বার আমি বলবো ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা। 3 নাম্বার আমি বলবো বন্ধুরা অ্যাশিরীয় সভ্যতা। এবং 4 নাম্বার আমি বলবো ক্যালদীয় সভ্যতা। তাহলে আমি যদি বলি যে এই যে মেসোপটেমিয়া যে সভ্যতা, সেই মেসোপটেমিয়া সভ্যতার পর্যায় কয়টা ছিল? সেই মেসোপটেমিয়া সভ্যতার পর্যায় ছিল, আপনারা বলবেন 4টি। মেসোপটেমিয়া সভ্যতার পর্যায় কয়টি ছিল? 4টি পর্যায় ছিল। প্রথমে বলেছি কিন্তু সুমেরীয় সভ্যতা, সেকেন্ড আমি বলেছি ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা এবং 4 নাম্বার বলেছি ক্যালদীয় সভ্যতা। তাহলে আবার একটু রিলেশন দেখেন যে এশিয়ার প্রাচীনতম সভ্যতা বলেছি মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী ভূমি। আর সেই নদী হচ্ছে দজলা ও ফোরাত নদী এবং বর্তমান নাম টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। তাহলে এই দুই নদীর মধ্যবর্তী ভূমি অর্থাৎ ইরাক ও সিরিয়ার মধ্যবর্তী জায়গাতে কি গড়ে উঠেছিল? মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল। আর সেই মেসোপটেমিয়া সভ্যতার আমি পর্যায়ে বলেছি কিন্তু 4টি। প্রথমে বলেছি সুমেরীয় সভ্যতা, 2 নম্বর বলেছি ব্যাবিলনীয় সভ্যতা, অ্যাশিরীয় সভ্যতা এবং আমি বলেছি 4 নম্বর ক্যালদীয় সভ্যতা। তো বন্ধুরা এই 4টা সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইট গুলো কি এবার আমরা একটু দেখি বন্ধুরা। আসুন, তাহলে মেসোপটেমিয়া সভ্যতার আমরা কয়টা পর্যায়ে দেখেছি? মেসোপটেমিয়া সভ্যতার কিন্তু আমরা দেখেছি 4টি পর্যায়ে। আমি সুমেরীয় বলেছি, ব্যাবিলনীয় বলেছি, আমি কিন্তু অ্যাশিরীয় বলেছি এবং আমি ক্যালদীয় বলেছি। তো বন্ধুরা প্রথমে আমরা একটু সুমেরীয় সভ্যতাটা দেখব, যে মেসোপটেমিয়া অঞ্চলের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, অর্থাৎ মূল সভ্যতাটা তো মেসোপটেমীয়, ঠিক আছে। এই যে মেসোপটেমীয় সভ্যতা, এই মেসোপটেমীয় সভ্যতার কয়টা অংশ ছিল? 4টা অংশ ছিল। কয়টা অংশ আমরা দেখেছি? 4টা দেখেছি। সুমেরীয় সভ্যতা, মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। তাহলে আমরা প্রথমে দেখলাম যে আমাদের মেসোপটেমীয় অঞ্চলের সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটা? আমি দেখেছি সুমেরীয় সভ্যতা। বন্ধুরা সুমেরীয়দের একটি লিখন পদ্ধতি ছিল, যেটাকে বলা হতো কিউনিফর্ম। তাহলে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, যে সুমেরীয়দের একটি লিখন পদ্ধতি ছিল, আমরা দেখেছি সেই লিখন পদ্ধতিটাকে বলা হতো কিউনিফর্ম।
তাছাড়া আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে পাটিগণিতে যে গুণের ব্যবহার, হ্যাঁ, অর্থাৎ পাটিগণিতে যে গুণ পদ্ধতি, সেই পাটিগণিতের গুণ পদ্ধতি, সেই পাটিগণিতের গুণ পদ্ধতি সেই গুণ পদ্ধতি কিন্তু বন্ধুরা আবিষ্কার করেছিলেন কারা? এই সুমেরীয়রা। তাহলে মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কিন্তু সুমেরীয় সভ্যতা। তাহলে মেসোপটেমিয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীনতম বলেছি সুমেরীয় সভ্যতা। সুমেরীয়দের লিখন পদ্ধতিকে আমি বলেছি কিন্তু বন্ধুরা কিউনিফর্ম, খুবই গুরুত্বপূর্ণ। সুমেরীয়দের লিখন পদ্ধতিকে কি বলেছি? কিউনিফর্ম। তাছাড়া কিন্তু আমি বলেছি যে তারা কিন্তু পাটিগণিতে প্রথম গুণ পদ্ধতি আবিষ্কার করেছিল। তাছাড়া সুমেরীয়রা কিন্তু সাহিত্য ক্ষেত্রে অবদান রেখেছিল। সুমেরীয় সভ্যতায় একটি মহাকাব্য রচিত হয়েছিল, গিলগামেশ। হ্যাঁ, সুমেরীয় সভ্যতায় একটি মহাকাব্য রচিত হয়েছিল সুমেরীয় সভ্যতায়। আর সুমেরীয় সভ্যতায় যে মহাকাব্যটি রচিত হয়েছিল সেটাকে কিন্তু আমি বলে ফেলেছি গিলগামেশ। তাহলে মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীনতম সভ্যতা সুমেরীয়। আর তাহলে সুমেরীয় সবচেয়ে প্রাচীনতম বলেছি, তাদের লিখন পদ্ধতি বলেছি ইউনিফর্ম। সুমেরীয়রা কিন্তু গুণ পদ্ধতি কি করেছিলেন? আবিষ্কার করেছিলেন, এবং তাদের সাহিত্যকর্মেও একটি মহাকাব্য তারা রচনা করেছিল সুমেরীয় সভ্যতায়, সেটা কিন্তু আমি বলেছি বন্ধুরা গিলগামেশ। এবার আসুন, এবার আমরা চলে যেতে চাই ব্যাবিলনীয় সভ্যতায়। বন্ধুরা, ব্যাবিলনীয় সভ্যতার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ যার নামটি জড়িত তিনি হলেন হাম্মুরাব্বি। তিনি হলেন হাম্মুরাব্বি। মাথায় রাখতে হবে বন্ধুরা, হাম্মুরাব্বি আইনের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, অর্থাৎ আইন সংকলন করেছিলেন কিন্তু হাম্মুরাব্বি। হ্যাঁ, অর্থাৎ ব্যাবিলনীয় সভ্যতা কিন্তু আইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। হ্যাঁ, এবং আমি বলেছি যে সেই ব্যাবিলনের সভ্যতায় আইনের ক্ষেত্রে যে শাসক অবদান রেখেছিলেন আমি কিন্তু বলেছি হাম্মুরাব্বি। তাহলে কোন সভ্যতা আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন? আমরা কিন্তু বলে ফেলবো যে ব্যাবিলনীয় সভ্যতা। তাছাড়া বন্ধুরা পঞ্জিকা, ব্যাবিলনীয় সভ্যতা আরেকটি গুরুত্বপূর্ণ কার্য সাধন করেছিলেন, সেটি হলো পঞ্জিকার প্রচলন। অর্থাৎ পঞ্জিকার প্রচলন করেছিলেন কিন্তু কোন সভ্যতা? পঞ্জিকার প্রচলন করেছিল কিন্তু বন্ধুরা ব্যাবিলনীয় সভ্যতা। তবে সবসময় মাথায় রাখবেন যে ব্যাবিলনীয়দের সবচেয়ে বড় অবদান ছিল কিন্তু আইনের ক্ষেত্রে, এবং আমি বলেছি যে ব্যাবিলনীয় সভ্যতা কিন্তু পঞ্জিকা প্রচলন করেছিল। এবং হাম্মুরাব্বির সময়কালকে, তার শাসনকালকে কিন্তু ব্যাবিলনীয় স্বর্ণযুগ বলা হয়। অর্থাৎ এই ব্যাবিলনীয় শাসনকর্তা হাম্মুরাব্বির শাসনকে কিন্তু অর্থাৎ ব্যাবিলনের স্বর্ণযুগ বলা হয়। তাহলে আবার মনে করিয়ে দিতে চাই যে এই যে মেসোপটেমীয় সভ্যতা দুই নদীর মধ্যবর্তী ভূমিতে, হ্যাঁ, অর্থাৎ দুই নদীর মধ্যবর্তী ভূমিতে যে সভ্যতাটা গড়ে উঠেছিল সেটা মেসোপটেমীয় সভ্যতা। সেই সভ্যতার আমি বলেছি চারটি কিন্তু কি ছিল? স্তর ছিল। প্রথমে বলেছি সুমেরীয় সভ্যতা, যেটি কিন্তু মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা। সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম ছিল কিউনিফর্ম। তারা কিন্তু বন্ধুরা পাটিগণিতে গুণ পদ্ধতি আবিষ্কার করেছিলেন, এবং সুমেরীয়দের একটি মহাকাব্য ছিল গিলগামেশ। তারপরে বলেছি ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনের সাথে যার নাম সবচেয়ে বড় জড়িত তিনি কিন্তু বন্ধুরা হাম্মুরাব্বি। অর্থাৎ হাম্মুরাব্বি কিন্তু আইন সংকলন করেছিলেন, পৃথিবীতে প্রথম লিখিত আইনের প্রচলন করেছিলেন। এবং ব্যাবিলনীয় সভ্যতা আমি কিন্তু বলেছি যে তারা কিন্তু পঞ্জিকা কি করেছিল? প্রচলন করেছিল। বন্ধুরা, এবার আমরা চলে যেতে চাই অ্যাশিরীয় সভ্যতা, অর্থাৎ আরেকটি গুরুত্বপূর্ণ সভ্যতা মেসোপটেমিয়া, সেটাকে আমরা বলছি কিন্তু অ্যাশিরীয় সভ্যতা। মাথায় রাখতে হবে বন্ধুরা যে অ্যাশিরীয় সভ্যতা তারা কি করেছিল? তারা কিন্তু প্রথম যুদ্ধক্ষেত্রে লোহার অস্ত্রের ব্যবহার করেছিল। অ্যাশিরীয়রা প্রথম যুদ্ধক্ষেত্রে কার ব্যবহার করেছিলেন? লোহার। তারা কিন্তু প্রথম যুদ্ধক্ষেত্রে লোহার অস্ত্র ব্যবহার করেছিলেন। যুদ্ধক্ষেত্রে প্রথম লোহার অস্ত্র কারা ব্যবহার করেছিলেন? আমরা বন্ধুরা জানি যে অ্যাশিরীয়রা কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রথম কি করেছে? লোহার অস্ত্র ব্যবহার করেছে। শুধু তাই নয়, তারা কিন্তু বন্ধুরা বৃত্তকে 360 ডিগ্রিতে কি করেছে? ভাগ করেছে। তারা কিন্তু বৃত্তকে কি করেছে? 360 ডিগ্রিতে ভাগ করেছে। তাছাড়া বন্ধুরা তারা পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ
অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ তারা কিন্তু পৃথিবীকে ভাগ করেছে। তাহলে আমরা অ্যাসিরীয়দেরকে দেখলাম যে তারা প্রথম যুদ্ধক্ষেত্রে কি করেছে, লোহার অস্ত্র ব্যবহার করেছে, এবং আমরা বলেছি যে তারা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছে, এবং তারা কিন্তু অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কি করেছে, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশতে তারা পৃথিবীকে বিভক্ত করেছে। এবং লাস্ট আমরা চলে যেতে চাই বন্ধুরা ক্যালেডীয় সভ্যতা। তাহলে আমাদের মেসোপটেমিয়ার সর্বশেষ স্তর কিন্তু ক্যালেডীয় সভ্যতা। বন্ধুরা ক্যালেডীয় সভ্যতার সাথে যার নামটা খুব বেশি জড়িত, নেবুচাঁদ, নেবুচাঁদ নেজার, নেবুচাঁদ নেজার, যাকে কিনা ক্যালেডীয় সভ্যতার জনক বলা হয়ে থাকে, নেবুচাঁদ নেজার। বন্ধুরা জানেন নেবুচাঁদ নেজার কি করেছিলেন, তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য তিনি পাহাড়ের গা কেটে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন। ক্যালেডীয় সম্রাট নেবুচাঁদ নেজার তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য পাহাড়ের গা কেটে কি করেছিলেন, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করেছিলেন। তাহলে নেবুচাঁদ নেজার আসলে কোন ক্যালেডীয় সভ্যতার কথা মনে পড়ে যায়, সেই ক্যালেডীয় সম্রাট নেবুচাঁদ নেজার কিন্তু ব্যাবিলনের কি তৈরি করেছিলেন, ঝুলন্ত উদ্যান তৈরি করেছিলেন। তাছাড়া বন্ধুরা সপ্তাহকে 7 দিনে গণনা, সপ্তাহকে 7 দিনে গণনা, এই সপ্তাহকে 7 দিনে গণনা, এই 7 দিনে সপ্তাহকে গণনা শুরু করেছিল কারা বন্ধুরা, ক্যালেডীয়রা। তাহলে দেখুন আমি যে প্রশ্নগুলো সাধারণত বিভিন্ন পরীক্ষায় এসে থাকে খুব সহজে আমি একটা চার্টের মধ্যে নিয়ে এসেছি। এই চার্টটা দেখে যদি আপনারা একটু মাথায় নিতে পারেন, আমি বলেছি যে মেসোপটেমিয়া, 2 নদীর মধ্যবর্তী যে ভূমি, হ্যাঁ মেসোপটেমিয়ার সভ্যতা, আমি বলেছি যে সেই মেসোপটেমিয়ার সভ্যতা 4টি পর্যায়ে দেখিয়েছি। প্রথমে সুমেরীয় সভ্যতা দেখেছি, যেটা কিন্তু মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীনতম সভ্যতা। সুমেরীয়দের লিখন পদ্ধতি দেখেছি ইউনিফর্ম, কিন্তু আমরা কিন্তু প্রথমে মিশরীয় করেছিলাম, ঠিক আছে, আমরা প্রথমে কি করেছিলাম, মিশরীয় করেছিলাম। মিশরীয়দের কিন্তু লিখন পদ্ধতি আবার মাথায় এখানে মনে করে দিই, হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক মাথায় রাখতে হবে যে মিশরীয়দের লিখন পদ্ধতি হলো হায়ারোগ্লিফিক, আর সুমেরীয়দের আমি বলেছি কিন্তু কিউনিফর্ম। তাছাড়া তারা কিন্তু পাটিগণিতের গুণ পদ্ধতি আবিষ্কার করেছিলেন, এবং আমি বলেছিলাম যে সুমেরীয় সভ্যতাতে একটা সাহিত্যকর্ম মহাকাব্য রচনা হয়েছিল গিলগামেশ। ওকে, তাহলে এই কয়েকটা দিয়ে সুমেরীয়দের গুরুত্বপূর্ণ সাইট দেখলাম। ব্যাবিলনীয়তে দেখেছি হাম্মুরাব্বি, আইনের ক্ষেত্রে কিন্তু অবদান ছিল হাম্মুরাব্বি বা ব্যাবিলনীয় সভ্যতা। তাছাড়া তারা কিন্তু পঞ্জিকার প্রচলন করেছিল ব্যাবিলনীয় সভ্যতা। অ্যাসিরীয় দেখেছি তারা কিন্তু যুদ্ধে প্রথম লোহার অস্ত্র ব্যবহার করেছে, অ্যাসিরীয়রা বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছে। তাছাড়া কিন্তু পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে বিভক্ত করেছে কিন্তু অ্যাসিরীয়রা। লাস্ট বলেছি ক্যালেডীয়, এবং ক্যালেডীয় সম্রাট, ক্যালেডীয় বললে নেবুচাঁদ নেজারের কথা চলে আসে, ক্যালেডীয়দের গুরুত্বপূর্ণ সম্রাট যিনি কিনা ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান নির্মাণ করেছিলেন। তাছাড়া বন্ধুরা ক্যালেডীয়রা কিন্তু সপ্তাহকে কি করেছিলেন, 7 দিনে গণনা শুরু করেছিলেন। তাহলে আমাদের বেশি কনফিউশন হয় কিন্তু মিশরীয়দের হায়ারোগ্লিফিক এবং আমি বলেছি কিন্তু বন্ধুরা সুমেরীয়দের কি, সুমেরীয়দের কিন্তু আমি বলেছি কিউনিফর্ম। তাহলে এই দুটো লিপি নিয়ে কিন্তু আমাদের সমস্যা হয়। তাই মিশরীয়দের লিখন পদ্ধতি আবারও বলবো হায়ারোগ্লিফিক, এবং সুমেরীয়দের কিন্তু কিউনিফর্ম। এই দুটো নিয়ে যেন কখনোই কি না পাকে, এই দুটো নিয়ে কিন্তু কখনোই যেন গোলযোগ না পাকে। বন্ধুরা আমরা আর একটি সভ্যতা নিয়ে আজকে আলোচনা করব, আর সেই সভ্যতাটা হচ্ছে সিন্ধু সভ্যতা। আমাদের এশিয়ার, আমাদের ভারত ভূমির আরেকটি গুরুত্বপূর্ণ সভ্যতা কিন্তু বন্ধুরা সিন্ধু সভ্যতা। এবার আমি একটু সিন্ধু সভ্যতা নিয়ে কথা বলতে চাই। মাথায় রাখার একটি ব্যাপার বন্ধুরা, সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা। দেখুন এই যে সিন্ধু সভ্যতা, এটি বর্তমান আজকের পাকিস্তানে গড়ে উঠেছিল। আজকের কোথায় গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা? বর্তমান পাকিস্তানে গড়ে উঠেছিল কিন্তু বন্ধুরা সিন্ধু সভ্যতা। এবং এই সভ্যতাটি একটি নদী কেন্দ্রিক, অর্থাৎ সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল কিন্তু সিন্ধু সভ্যতা। মাথায় রাখতে হবে একটি কথা, যে সিন্ধু সভ্যতার মূলত দুটো নগর আমরা দেখেছি। কয়টা নগর দেখেছি? দুটো নগর দেখেছি, হরপ্পা এবং মহেঞ্জোদারো।
হরপ্পা এবং মহেঞ্জোদারো। সিন্ধু সভ্যতা কিন্তু একটা নগর কেন্দ্রিক সভ্যতা ছিল। আমি দেখেছি এই সভ্যতার দুটো শহর নগর ছিল, একটা দেখেছি হরপ্পা এবং মহেঞ্জোদারো, এবং এটা কিন্তু খুবই উন্নত একটা নগর সভ্যতা ছিল এই সিন্ধু সভ্যতা, যেটা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল, বর্তমান পাকিস্তানে ছিল এই সিন্ধু সভ্যতা। বন্ধুরা 1922 সালে কিন্তু এই সিন্ধু সভ্যতা কি হয়েছিল, আবিষ্কার হয়েছিল। এবং সিন্ধু সভ্যতার সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ সাইট ছিল এই সভ্যতাতে কিন্তু বন্ধুরা বাটখারা। হ্যাঁ, বাটখারা। এই সিন্ধু সভ্যতাতে প্রথম চালু হয়েছিল কি, বাটখারা। প্রশ্ন হতে পারে বাটখারা প্রচলন হয়েছিল কোন সভ্যতায়? সিন্ধু সভ্যতায়। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ দুটো শহর পাওয়া গিয়েছিল, হরপ্পা এবং মহেঞ্জোদারো। খুবই উন্নত নগর সভ্যতা, বেশ অত্যাধুনিক নগর সভ্যতা ছিল এই হরপ্পা এবং মহেঞ্জোদারো, যেটা সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল 1922 সালে যে সভ্যতাটা আবিষ্কার হয়েছিল। এবং আমি বলেছি বাটখারার প্রচলন হয়েছিল মূলত কোন সভ্যতায় বন্ধুরা? সিন্ধু সভ্যতায়। তাহলে সভ্যতা নিয়ে আমি বলেছি যে দুটো পার্টে ক্লাস নিব। আগামী একদিন আমি আরো কিছু গুরুত্বপূর্ণ সভ্যতা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আজকে যেটুকু সভ্যতা দিয়েছি এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে, কিন্তু একটু সিরিয়ালি যদি আমরা চোখের সামনে রাখি এবং বারে বারে চোখ বুলাই, অন্তত আমরা সভ্যতা থেকে একটি প্রশ্ন কমন পাবো এবং আমরা সে প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আসতে পারবো। বন্ধুরা আজকের মতো ভালো থাকবেন। ক্লাসটা কেমন লেগেছে, হ্যাঁ, আপনি উপকৃত হয়েছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন।